আচ্ছা, আপনি কি জানেন ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন কোনটা বর্তমানে? মানে কোন ট্রেনটা ভারতের সবথেকে বেশি জোরে চলে? আপনারা কি বলতে পারবেন প্রথম কোন এক্সপ্রেসটা এই হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল বা কত সালে ছেড়েছিল? ট্রেনটা যখন চালু হয়েছিল তখন তো ছিল ইস্ট ইন্ডিয়ান মেল, তারপর কালকা পর্যন্ত টানা হলো বলে কালকা মেল। হঠাৎ নেতাজি এক্সপ্রেস নাম হলো কেন? উল্টো দিক থেকে প্রায় রাজধানী গ্যাং আসছে, রাঁচি রাজধানী, হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী, তেজাস রাজধানী, অনেকগুলো রাজধানী আসছে। জানেন ভারতের প্রথম দুরন্ত এক্সপ্রেস কোনটা ছিল? হ্যাঁ, এখন সেটার সাথে আমাদের দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ 15ই মার্চ। আজকে এখন রয়েছে হাওড়া স্টেশনে, ঘড়িতে বাজে এই 9:30 মতন। ট্রেন রয়েছে আরেকটু পরেই, কোন ট্রেন সেটা অবশ্যই বলছি, কিন্তু সেটা বলার আগে আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু শুধু ট্রেনই না, একটা জীবন্ত ইতিহাস। চলতে চলতে সব তথ্য দেবো, আর তখন যদি শোনেন তখন বুঝবেন যে এটা কত বড় ইতিহাস। ভারতীয় রেলের সাথে এই ট্রেন একটা ওতপ্রোতভাবে জড়িত। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে, হাওড়া স্টেশন থেকে এখন তো প্রচুর এক্সপ্রেস ছাড়ে, দিনে প্রায় 112 থেকে 14টা এক্সপ্রেস এখন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। কিন্তু আপনারা কি বলতে পারবেন প্রথম কোন এক্সপ্রেসটা এই হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল বা কত সালে ছেড়েছিল? না, উত্তরটা আমি দেবো, বেশি ভাবতে হবে না, ভিডিওটা দেখতে থাকুন, উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আর এখন যদি আপনারা উত্তরটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না, আবারও আরেকবার বলে দিচ্ছি, 15ই মার্চ যাত্রা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখন তাহলে স্টেশনের ভিতরে যাই। কোন ট্রেন এখনও কিন্তু বলিনি, খুব শীঘ্রই বলবো। চলুন তাহলে ভিতরে যাওয়া শুরু করি। হ্যাঁ, প্ল্যাটফর্মে তো ঢুকছি, কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনটা যে শুধু ইতিহাস তাই না, ভারতীয় সিনেমা, সত্যজিৎ রায়, সব কিছুর সঙ্গে কিন্তু এই ট্রেনটা জড়িয়ে আছে। কীভাবে জড়িয়ে আছে সব কিন্তু বলবো, তাই জন্য পুরো ভিডিওটা দেখুন, মিস করবেন না, আর একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন আপনাদের বাইরে চলে যাবে। স্টেশনে এসে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বরে, তাই যথারীতি হাঁটতে হাঁটতে চলে এলাম ট্রেনের কোপে। অলরেডি সিটে বসে পড়েছি, দেখে নিয়েছেন। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। ঘড়িতে বাজে এই 9:45, তাহলে আর 10 মিনিটের অপেক্ষা। এই 10 মিনিট অপেক্ষা করে কি বলি আপনাদের সাথে, কি তথ্য শেয়ার করে সেগুলোর অপেক্ষা করুন। ঘড়িতে বাজে 9:55, 123-11 নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া থেকে। এবার শুরুতে যেগুলো বলেছিলাম যে ইতিহাসগুলো বলবো, সেগুলো তো সবই বলবো, কিন্তু আপাতত ট্রেনটার বিষয়ে বলে দিই। ট্রেনটা যাবে কালকা অবধি, নেতাজি এক্সপ্রেস। আর এই যাত্রাপথে অতিক্রম করবে প্রায় 1700 কিলোমিটার, আর সময় নেবে 29 ঘন্টা মতো। এবার আসি ট্রেনটার ইতিহাসের কথায়। প্রথমেই যেটা বলেছিলাম যে হাওড়া থেকে প্রথম কোন ট্রেনটা ছেড়েছিল সেটা কি জানেন? হাওড়া থেকে কিন্তু প্রথম যে এক্সপ্রেস ট্রেনটা ছেড়েছিল সেটা কিন্তু ছিল এটাই, 1866 সালে। তখন এটার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান মেল। ইস্ট ইন্ডিয়ান মেল প্রথম কিন্তু সিমলা মানে কালকা অবধি যেত না, তখন যেত দিল্লি অবধি। এটারও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে ব্রিটিশদের রাজধানী গ্রীষ্মকালে তারা সিমলায় পরিবর্তন করেছিল, কারণ কলকাতায় তখন প্রচণ্ড গরম, তাই সিমলায় পরিবর্তন করেছিল। এবার সিমলা যাওয়ার সুবিধার্থে তারা দিল্লি পর্যন্ত একটি ট্রেন করেছিল, সেটা হচ্ছে এই কালকা মেল। তখন তার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান মেল। তারপর 1866 সালে তখন এটা দিল্লি পর্যন্ত যেত। তারপর 1891 সালে ট্রেনটা আম্বালা হয়ে কালকা পর্যন্ত টানা হয় লাইনটাকে, তাই 1891 থেকে ট্রেনটা কালকা অবধি যায়। আর আরেকটা মজার কথা বলে দিই, এখন যেমন এই ট্রেনটা যাবে হচ্ছে আসানসোল, ধানবাদ, গয়া হয়ে, কিন্তু এটা কিন্তু এই রুটে চলতো না। এই ট্রেনটা আগে যেত সাহেবগঞ্জ লুপ লাইন ধরে। সালটা 1906, তখন থেকে লাইনটা পরিবর্তন হয়। 1906-এর আগের থেকে এই ট্রেনটা যেত বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড় হয়ে সাহেবগঞ্জ লুপ লাইন ধরে পাটনা হয়ে ট্রেনটা যেত। আর 1906 থেকে এই লাইনটা ধানবাদ হয়ে যাচ্ছে। 22-302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটা জলপাইগুড়ি থেকে হাওড়া ফিরছে, সেই ট্রেনটার সাথে এখন আমাদের দেখা হচ্ছে। তাহলে ট্রেন ক্রসিং হলেও আর এখন বেশিক্ষণ গেটের সামনে দাঁড়াচ্ছি না, রাত্রির হয়েছে, ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা হবে। তাহলে চলুন ভিতরের দিকে যাই। ডিনার করতে বসে গেছি। আজকে থালায় পড়েছে বাড়ি থেকে করে আনা লুচি, আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি। যদিও মিষ্টিটা বারাসাতের একটা বিখ্যাত দোকান থেকে। যারা বারাসাত থেকে আমার ভিডিও দেখছো তারা কমেন্ট নিশ্চয়ই নামটা জানাতে পারবে, আর যারা বারাসাতের বাইরে তারা জানতে পারবে না, তবে তারা কমেন্ট থেকে নামটা জেনে নিন। চলো ডিনারটা সেরে ফেলা যাক। ডিনার তো হলো, এবার একটু ট্রেনটার শ্রেণীবিন্যাসটা আপনাদের বলে দিই কীরমভাবে রয়েছে। ট্রেনটায় 7টা স্লিপার পাবেন আপনারা, 4টে জেনারেল আছে, আর 4টে থার্ড এসি আছে, আর 3টে সেকেন্ড এসি আছে, এবং একটি ফার্স্ট এসি কোচও কিন্তু রয়েছে। ভাড়াটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা ভাড়াটা ডেসক্রিপশান থেকে দেখে নেবেন। 123-11 নেতাজি এক্সপ্রেস বর্তমান ছেড়ে দিল। ট্রেন আপাতত নির্ধারিত সময়ের থেকে 17 থেকে 18 মিনিট লেট রয়েছে, যদিও বর্ধমানে খুব একটা দাঁড়ায়নি, 2 মিনিট তো 2 মিনিটে দাঁড়িয়েছে।
আপাতত এখন বর্ধমান ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে দুর্গাপুরের উদ্দেশ্যে। ট্রেনের পরবর্তী হল্ট দুর্গাপুর। তাহলে রাত বেশি হয়ে যাচ্ছে, আর দুর্গাপুরে মনে হয় কথা হবে না। তো চলুন এগিয়ে যাই তাহলে। গতি তুলে নিয়েছে ট্রেন মোটামুটি বর্ধমান ছাড়তে ছাড়তে। এগিয়ে যাই তাহলে। গুড মর্নিং বন্ধুরা, ট্রেন এখন মির্জাপুরের পথে। রাতে আর গুড নাইট বলা হয়নি, প্রচণ্ড ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছি। আপাতত এখন চলছি মির্জাপুরের পথে। 123-11 নেতাজি এক্সপ্রেস এখন মির্জাপুর ছাড়লো। এবার ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে প্রয়াগরাজ জাংশন। এখন তো ট্রেন চলছে প্রয়াগরাজের দিকে, আর এটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আর মোট কতগুলি রাজ্য যদি বলি যে এই ট্রেনটা অতিক্রম করলো, সেক্ষেত্রে দেখুন আমরা বাংলা থেকে শুরু করেছি, তারপর ঝাড়খণ্ডের পরে বিহারের পরে উত্তরপ্রদেশ। মানে কতগুলো হলো? ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, 3টে। তারপরে আপনার ওদিকে পড়ছে দিল্লি, এনসিআর পড়ছে, আর হরিয়ানা। মোট 5টা রাজ্য হিসাব অনুযায়ী। দিল্লিকে ধরলে 5টা রাজ্য অতিক্রম করে এই ট্রেন। এখন আপাতত প্রয়াগরাজের পথে। 815 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 123-11 নেতাজি এক্সপ্রেস পৌঁছালো প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ এই ট্রেনের 16তম হল্ট স্টেশন। আর এখান থেকে কিন্তু কারেন্ট যে রিজার্ভেশন সেটাও হয়। এই ট্রেনে মোট আপনারা 6টা স্টেশন থেকে কারেন্ট রিজার্ভেশন পাবেন, তার মধ্যে প্রয়াগরাজও একটা। আমাদের ওদিকেই রয়েছে আসানসোল, ধানবাদ, এগুলো রয়েছে। তারপর এদিকে প্রয়াগরাজ রয়েছে। এসব জায়গা থেকে আপনি কারেন্ট রিজার্ভেশন পেয়ে যাবেন এই ট্রেনের। প্রয়াগরাজ, এর আগেও প্রয়াগরাজে দুবার এসেছি কুম্ভের সময়, তখন এই ট্রেনেই দুবারই জেনারেলে এসেছি। এবার যদিও 3rd এসিতে রয়েছি। ট্রেন প্রয়াগরাজ ঢুকছে। স্টেশনটাকে কিন্তু ভীষণ রকম ফাঁকা লাগছে। মানে এর আগে যখন এসেছি কুম্ভের সময় তখন মারাত্মক ভিড় ছিল। এখন স্টেশনটা বলতে গেলে পুরোই ফাঁকা। কীরকম যেন লাগছে, মানে কীরকম দেখেছিলাম আর এখন কীরকম লাগছে, পুরো অন্যরকম লাগছে। ভীষণই ফাঁকা লাগছে। আর কুম্ভের সময় লোক গিজগিজ করছিল, মানে চলতে সমস্যা হচ্ছিল। ট্রেন প্রয়াগরাজ জংশন ছেড়ে দিল। এবার ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে ফতেপুর। আর ফতেপুর যেতে ট্রেন অতিক্রম করবে 116 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। চলুন তাহলে দেখি ফতেপুরের জার্নিটা কেমন হয়। আচ্ছা, আপনি কি জানেন ভারতের সব থেকে দ্রুতগতির ট্রেন কোনটা বর্তমানে? মানে কোন ট্রেনটা ভারতের সব থেকে বেশি জোরে চলে? না জানলে বলে দিচ্ছি, সেই ট্রেনটার সাথে এখন আমাদের দেখা হচ্ছে 22-436 নিউ দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনটা এখন আমাদের উল্টো দিক থেকে আসছে। 123-11 নেতাজি এক্সপ্রেসের 38টা হল্ট। আর এই 38টা হল্টের মধ্যে এখন ট্রেন ঢুকছে 18 নম্বর হল্ট ফতেপুর। ফতেপুরে ট্রেনের সময় 2 মিনিট মতন, 2 মিনিটই দাঁড়াবে। এমন কিছু বড় স্টেশন না, যদিও খুব গুরুত্বপূর্ণ রুট। কিন্তু দিল্লি থেকে মোটামুটি নর্থ ইস্টের দিকে, মানে আমাদের ইস্টের দিকে যতগুলো রাজধানী যায় তার বেশিরভাগটাই কিন্তু এর উপর দিয়েই যায়। এই কানপুর সেন্ট্রাল প্রয়াগরাজ এই রুটটার উপর দিয়েই কিন্তু যায়। আর হ্যাঁ, সব রাজধানীগুলোই মোটামুটি ফতেপুর ছুঁয়েই বেরোয়। যদিও দাঁড়ায় না এই স্টেশনে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই স্টেশনকে ছুঁয়ে বেরোয়। যেন সেই দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন এটা। চলুন ট্রেন ছেড়ে দেবে, ট্রেনেই উঠা যাক। ট্রেন ফতেপুর ছাড়লেও স্টেশনটা কিন্তু বেশ সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর স্টেশনটার। যাই হোক, ট্রেনের পরবর্তী গন্তব্য কানপুর সেন্ট্রাল। কানপুর যেতে ট্রেন অতিক্রম করবে 77 কিলোমিটার। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 11টা। আর যেটা বলছিলাম প্ল্যাটফর্মটার কথা, দেখুন আপনি স্টেশনটা কি সুন্দর। বাইরে থেকেও একটা ব্যারিকেড করে দেওয়া, আর ভিতরটাও খুব সুন্দর। আর একটা কথা বলি, এই কানপুর যেতে যেতেই একটা জিনিস দেখলাম, মানে অনেকক্ষণ ধরে দেখছি, তবুও এখন বলছি, এই ট্রেনে যারা পরবর্তীকালেও যাতায়াত করবেন, পরিষ্কার নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে না। বেশ সুন্দর পরিষ্কার করা হচ্ছে। মানে ঝাড় দেওয়া বলুন, বাথরুম পরিষ্কার বলুন, ডাস্টবিন পরিষ্কার বলুন, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হচ্ছে, বেশ টাইম টু টাইম। তারপর আপনি বেডরোলের লোক বা এসির লোক পেতে খুব একটা সমস্যা হবে না। মোটামুটি তাদের অ্যাক্সেস পাওয়া খুবই সুবিধার এই ট্রেনটা। দেখছি খুবই হেল্পফুল আর কি, সব কিছুই মোটামুটি হেল্পফুল পরিবেশ। তাই জন্য যাত্রাটা খুব একটা সমস্যার হবে না। 22-308 বিকানের থেকে হাওড়াগামী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই কালকে রাত 9:55 থেকে ট্রেন চলছে। 123-11 নেতাজি এক্সপ্রেসে করে সে কাল রাত থেকে আজ পর্যন্ত এখনো অবধি 1000 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফেললাম। কারণ ট্রেন ঢুকছে কানপুর সেন্ট্রাল। ট্রেন অতিক্রম করলো 1010 কিলোমিটার। এটাই ট্রেনের 19তম হল্ট। আর এই ট্রেন কিন্তু কানপুরে প্রায় 10 মিনিট হল্ট দেয়। মানে রেলের টাইম অনুযায়ী হচ্ছে হল্ট টাইম হচ্ছে 10 মিনিটের। তাই জন্য কানপুর থেকে যদি আপনারা নামেন বা ওঠার চাপ থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ অনেকক্ষণই দাঁড়ায় ট্রেনটা, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। ট্রেন তো কানপুর ঢুকে গেছে, কিন্তু নির্ধারিত সময়ের থেকে 46 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে। কানপুর কখন ছাড়ছে সেটা আপনাদের বলছি। আপাতত ট্রেন এখনও 46 মিনিট লেট রয়েছে।
123:11 নেতাজি এক্সপ্রেস কানপুর ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী হল স্টেশন হচ্ছে ফাফুন। ফাফুন ছেড়ে ট্রেন অতিক্রম করবে 83 কিলোমিটার। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 18টা। 154-84 সিকিম মহানন্দা এক্সপ্রেস। আর একটা কথা বলে দিই আপনাদের, খাবারের জন্য কিন্তু আপনারা আইআরসিটিসি থেকে যদি টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে আপনারা ফুড প্যান্ট্রি থেকে খাবারটা বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে দামটাও কম পড়ে, সুবিধাও হয়। কারণ আইআরসিটিসির যে লোকজন থাকে তাদের কাছে তো খাবারের দাম ন্যাচারালি, যখন চিকেন থালি 130টা তাদের কাছে শুনবেন 180, তারপর বিল চাইলে তখন কথাবার্তা পাল্টায়। তো সেক্ষেত্রে একটা স্ক্যাম হওয়ার চান্স থাকে। কিন্তু যদি আপনারা অনলাইনে বুক করে নেন সেক্ষেত্রে যেটা আইআরসিটিসির রেট সেটাই পাবেন। তাই অনলাইনে বুক করাটাই বেশি ভালো। আইআরসিটিসির ওই টিকিটের লিঙ্ক থেকেই দেখবেন আপনারা নিচে অপশান পাবেন প্যান্ট্রি বুকিং, তো সেখান থেকে করে নিতে পারেন। সেখানে ভেজ মিল 80 টাকা, আর এগ কারি যে প্রাইস সেটা হচ্ছে 90 টাকা, আর চিকেন থালি হচ্ছে 130 টাকা। আচ্ছা একটা কথা বলি, ট্রেনটা যখন চালু হয়েছিল তখন তো ছিল ইস্ট ইন্ডিয়ান মেল, তারপর কালকা পর্যন্ত টানা হলো বলে কালকা মেল। কিন্তু হঠাৎ নেতাজি এক্সপ্রেস নাম হলো কেন? এটার কিন্তু একটা বড় ইতিহাস আছে। নেতাজি এক্সপ্রেস নাম হওয়ার কারণ 1941 সালে 18ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা থেকে প্রথমে গোমো স্টেশন থেকেই এই ট্রেনে উঠেছিলেন। এই ট্রেনটার কিন্তু এখনও একটা হল স্টেশন গোমো জাংশন আছে, আর সেই জন্য কিন্তু গোমো জাংশনের নামও পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমো রাখা হয়। তা নেতাজি সুভাষচন্দ্র বোস যেহেতু এই ট্রেনে চড়েছিলেন, সেই জন্যই 2021 সালে এই ট্রেনের নাম কালকা থেকে পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়। 123:11 নেতাজি এক্সপ্রেস তো চলছে তার গন্তব্যের দিকে। রয়েছে গেটের সামনে। ফেলুদা ভক্ত যারা আছেন তারা বলুন তো, এই যে নেতাজি এক্সপ্রেস অধুনা কালকা মেল, এই কালকা মেলের সাথে সত্যজিৎ রায়ের ফেলুদার কোন গল্পে এই কালকা মেলের উল্লেখ আছে? না, আমি বলেছিলাম বলবো, তো এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে বাক্স রহস্য। বাক্স রহস্যতে দীননাথ লাহিড়ীর বাক্স কিন্তু এই কালকা মেলেরই ফার্স্ট এসির কোনো একটা কূপ থেকেই হারিয়ে গেছিলো। মনে আছে সেটা? ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু তার আর জো কই বলুন। 123:11 নেতাজি এক্সপ্রেস এখন ইটাওয়া জাংশন ছাড়ছে, আর উল্টো দিক থেকে একগুচ্ছ ট্রেন আসছে। তা ভাবলাম সেই ট্রেনগুলো কভার করলে ভিডিওটা খুবই সুন্দর হবে, এই জন্যই চলে আসলাম গেটের সামনে। আর এমনিও মধ্য ভারতে এই সময় গেটের সামনে দাঁড়ালে মারাত্মক গরম লাগে, মানে আর কদিন পর থেকে লাগবে, যদি এখন সেই গরমটা শুরু হয়নি। এখনও দাঁড়ানো যাচ্ছে গেটের সামনে, কিন্তু আর কদিন পর থেকে মধ্য ভারত দিয়ে যখন ট্রেন ক্রস করবে এরকম সময় মোটামুটি গেটের সামনে দাঁড়ানো দুষ্কর হয়ে উঠবে। কিন্তু ইটাওয়া জাংশন ছেড়ে দিল। এখন কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 4টে ট্রেনের ক্রসিং দেখব। বার্মের থেকে গুয়াহাটিগামী 156-31 বার্মের গুয়াহাটি এক্সপ্রেস। আনন্দ বিহার থেকে মধুপুর জাংশন অবধি চলা 22-460 বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর হামসাফার এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে দারভাঙ্গা অবধি চলা 12-566 বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। আনন্দ বিহার টার্মিনাল থেকে ভাগলপুর অবধি চলা 123-62 বিক্রমশিলা এক্সপ্রেস। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে শিখাবাদ জাংশন। এখানে ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিটের, কিন্তু উড়িষ্যা সম্পর্ক ক্রান্তিকে পাস করালো, মানে আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে গেল উড়িষ্যা সম্পর্ক ক্রান্তি। ওপাশ দিয়ে মালগাড়ি বেরোচ্ছে। ট্রেন অন্তত 18 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে শিখাবাদে। আপনারা যখন এই রুটে যাতায়াত করেছিলেন তখন কতক্ষণ লেট ছিল কমেন্টে জানাবেন। আপাতত এখনও 18 মিনিট, এখনও ছাড়ার কোনো নামগন্ধ নেই, এখনও সিগন্যাল হয়নি। দেখি কতক্ষণ ওয়েট করে, জানাচ্ছি অবশ্যই ছাড়ার সময়। আর একটা কথা, উল্টো দিক থেকে প্রায় রাজধানী গ্যাং আসছে। রাঁচি রাজধানী, তারপর আপনার হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী, তেজাস রাজধানী, অনেকগুলো রাজধানী আসছে। ট্রেন শিখাবাদ জাংশন ছেড়ে দিল। 20 মিনিট মতন দাঁড়িয়েছিল এই স্টেশনে। ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে ফিরোজাবাদ, মাত্র 20 কিলোমিটার দূরত্ব। এই কানপুরের পর থেকেই কিন্তু মোটামুটি খুব ক্লোজ আর কি হল স্টেশনগুলো, মানে প্রত্যেকটা হল স্টেশনের দূরত্ব তেমন কিছু বেশি নয়, খুবই কাছাকাছি। 20-848 নিউ দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেস। 123-14 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। 123-02 ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লি ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস। 22-406 আনন্দ বিহার টার্মিনাল থেকে ভাগলপুর অবধি চলা গরিবরথ এক্সপ্রেস। ট্রেন এখন হাথরাস জংশন ছেড়ে গেল। ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে আলিগড় জংশন, যেতে ট্রেন অতিক্রম করবে 30 কিলোমিটার। এখানে কিন্তু হল্টগুলো খুবই কাছাকাছি, এটা আগেও বলেছি আমি। ঘড়িতে বাজে 7:30। 123-11 নেতাজি এক্সপ্রেস এখন ছাড়লো আলিগড় জাংশন। নির্ধারিত সময়ের থেকে ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে খুরজা জাংশন। খুরজায় হয়তো কথা হবে না, আবার কথা হবে সেই দিল্লি থেকে।
চলুন তাহলে এগিয়ে যাই এবার। জানেন ভারতের প্রথম দুরন্ত এক্সপ্রেস কোনটা ছিল? হ্যাঁ, এখন সেটার সাথে আমাদের দেখা হচ্ছে 122 বিকানার শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এটাই কিন্তু ভারতের প্রথম দুরন্ত এক্সপ্রেস। আগে অবশ্যই ট্রেনটা শিয়ালদা থেকে দিল্লি অবধি ছিল, তারপরে এটাকে বাড়িয়ে রাজস্থানের বিকানের পর্যন্ত করা হয়। 1450 কিলোমিটার যাত্রা অতিক্রম করে 123 নেতাজি এক্সপ্রেস পৌঁছালো ওল্ড দিল্লি জাংশন। এটাই ট্রেনের 29তম হল্ট। ভাবুন তাহলে কতগুলো হল্ট দেয়। রাজধানী মোটামুটি দিল্লি থেকে কলকাতা যেতে 5 থেকে 6টা হল্টে কমপ্লিট করে দেয়। নেতাজিতে সেই হল্ট সংখ্যাটাই প্রায় 29। এখন ঢুকছে গাড়ি ওল্ড দিল্লিতে। আর এখানে এই ট্রেনের হল্ট প্রায় 15 মিনিট, মানে প্রায় 15 মিনিট এই ট্রেন এখানে দাঁড়ায়। ট্রেন তো দিল্লি পৌঁছে গেছে, কিন্তু একটা কথা বলি, এই ওল্ড দিল্লিতে যখন ট্রেন ঢুকবে তখন কিন্তু গেটের সামনে খুব একটা ফোন নিয়ে দাঁড়িয়ে ক্যাথ মারার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে যারা মানে প্যান্ট্রি পরিষেবায় রয়েছে বা পেট্রোল পরিষেবায় রয়েছে তারা কিন্তু বললো যে ফোন টানা ইচ্ছা হয় এখানে। তাই ওল্ড দিল্লিতে ট্রেন ঢোকার সময় খুব সাবধানে থাকবেন। ঘড়িতে বাজে 10:30, ট্রেন দিল্লি স্টেশন ছেড়ে দিল। দিল্লিতে ট্রেন প্রায় 20 মিনিট মতন দাঁড়িয়েছিল। ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে সবজি মান্ডি। সবজি মান্ডি যেতে ট্রেন অতিক্রম করবে মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটার পরেই পরবর্তী ঘর। চলুন আর কথা বাড়াচ্ছি না, যেটা বললাম যে এখানে হাতছানির একটা সম্ভব আছে, তাই আর ক্যামেরা নিয়ে বেশি গেটের সামনে দাঁড়াচ্ছি না, ভিতরে ঢুকে যাই তাহলে। ঘড়িতে বাজে 2:30, 123 নেতাজি এক্সপ্রেস এখনও আম্বালা ক্যান্ট ঢুকতে পারেনি। আম্বালা থেকে এখনও 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট লেট রয়েছে। ঘুমাতেও পাচ্ছি না, কারণ আমরা যাত্রা শেষ করবো চণ্ডীগড়ে, কালকা অবধি যাবো না। এবার আম্বালার পরেই চণ্ডীগড় স্টপ। আর মোটামুটি ট্রেন আর 50 কিলোমিটার মতন দূরে আছে চণ্ডীগড় থেকে। এই জন্য ঠিক করে ঘুমাতেও পাচ্ছি না, আর ট্রেনও তেমন। দিল্লির পর থেকে মোটামুটি ট্রেনটা কিন্তু মারাত্মক ঝোলাচ্ছে। যারা এর আগে জার্নি করেছেন তারা একটু কমেন্টে জানাবেন যে এটা কি নিয়মিত, রোজই কি দিল্লির পর থেকে ট্রেনটা ঝোলায়, এটা একটু কমেন্টে জানাবেন। ঘড়িতে বাজে 4:04, ট্রেন পৌঁছালো চণ্ডীগড় স্টেশনে। ট্রেন কিন্তু 2 ঘন্টা 4 মিনিট লেট রয়েছে নির্ধারিত সময় থেকে। আর আরেকটা কথা বলে রাখি, যারা পরবর্তীকালে এই ট্রেনে আসবেন তাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই ট্রেনের বেশ কিছু বগি কিন্তু চণ্ডীগড় থেকে ভাগ হয়ে যায়। যেমন ধরুন 3টা স্লিপার ক্লাস, 2টো জেনারেল কোচ, একটা সেকেন্ড এসি, একটা থার্ড এসি, প্যান্ট্রি কার, এগুলো কিন্তু পিছন দিক থেকে ভাগ হয়ে যায় এই চণ্ডীগড়ে। তারপর বাকি ট্রেনটা আপনার কালকার দিকে রওনা হয়। চলুন তাহলে বাইরের দিকে যাই, আমাদের গাড়ি বুক করা আছে। দেখি গাড়ি কোথায়, তো কোন গাড়ি বুক করেছি, কি নাম্বার, সব কিছু আপনাদের জানাবো। কত টাকা ভাড়া, এখান থেকে ডাইরেক্ট সিমলা যাবো সেই গাড়িতে করে, সবই আপনাদের বিস্তারিত বলছি। চলুন আগে প্ল্যাটফর্মের বাইরে যাই। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়তো বেরোবো, আমাদের এটা দিয়েছে 3 নম্বরে, তো আমাদের মানে মাঝখানে পড়েছে, তো সাইড দিয়ে আবার বেরোতে হবে। চলুন তাহলে যাই। চণ্ডীগড় প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, গাড়ি এখানেই আসছে। কিন্তু একটা জিনিস বাজে লাগলো, মানে একটা লিফটের উপরেই পুরো চাপটা। আর অনেকগুলো লিফট রয়েছে, কিন্তু একটা লিফটেই দেখি পুরো চাপ। মানে বাদবাকি লিফটগুলো এখনও মানে কনস্ট্রাকশনের লোকেদের জন্য, প্যাসেঞ্জারদের জন্য লিফটের সংখ্যা খুবই কম। এটাই একটু বাজে লাগলো। আপাতত প্ল্যাটফর্মের বাইরে এসেছি, বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। আর আরেকটা কথা বলে দিই, যারা এই ট্রেনে আসবেন, চণ্ডীগড়ে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায়। সেটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেনও দেখতে পাবেন, এমনিও জানতে পারবেন, বেশ অনেকক্ষণই দাঁড়ায় এখানে। তাই সেক্ষেত্রে তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, নামা নিয়ে। এই গাড়িটা আমরা বুক করেছি মোটামুটি ফুল ট্রিপটার জন্যই প্যাকেজটা একবারে বুক করেছি। মানে প্যাকেজ বলতে শুধু গাড়ি, বাদবাকি হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই কিন্তু আমরা নিজেরাই করব, কোনো মানে ট্যুরিস্ট অপারেটরের মাধ্যমে না, পুরোটাই নিজেরাই করব। শুধু গাড়িটা আমরা প্যাকেজ সিস্টেমে বুক করে নিয়েছি, মানে 5 দিনের জন্য গাড়িটাকে আমরা বুক করে নিয়েছি। গাড়ির ভাড়া পড়েছে 5 দিনের জন্য 25,000 টাকা, ফুল যা যা ঘুরবো সব মিলিয়ে। আর গাড়ির যোগাযোগের নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আপাতত এখন এই চণ্ডীগড়ের স্টেশনের বাইরে পার্কিং প্লেসে রয়েছি, ব্যাগ বাঁধা হচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাব সিমলার দিকে। তারপর এত তাড়াতাড়ি সিমলায় গিয়ে হোটেল পাই কি না সেটাও একটা বিষয় রয়েছে, যদিও সেটা এই ভিডিওতে থাকবে না, সেটা পরের ভিডিওতে থাকবে। পরের ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইল। চণ্ডীগড় স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল, এখন আমরা চলছি সিমলার পথে। ভিডিও কিন্তু বেশি বাড়াবো না, এটা এই সিমলা যেতে গিয়ে মানে পথেই শেষ করব। চলুন তাহলে যাই, এগিয়ে যাই। পৌঁছে গেছি সিমলায়। সিমলায় এসে একটা হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলটা কোথায় নিয়েছি বা ভাড়া কত, কি নাম, সব কিছু বলবো কিন্তু পরের ভিডিওতে। এই ভিডিওতে আর বলছি না সেটা, শুধু ভিউটা দেখালাম, রুমের ভিউটা। রুম থেকে এটা হচ্ছে ভিউ। আর এটুকু বলে রাখছি যে রুমটা একদমই ম্যাল রোডের কাছে, মানে ম্যাল রোডের ওপরেই হোটেল আর কি। এখান থেকে যে ক্রাইস্ট চার্চ রয়েছে সেটা হচ্ছে 500 মিটার, হ্যাঁ গুগল ম্যাপে 500 মিটার। আর মানে সোজা রাস্তা, কোনো উঁচু নিচু বা এদিক ওদিক নেই। আর এই ভিডিও এখানেই শেষ করছি। তাহলে এই ভিডিওতে আপনারা দেখলেন হাওড়া থেকে পুরো নেতাজি এক্সপ্রেসের জার্নি এবং কীভাবে সিমলা আসলাম সেটাও। আর এই যে গাড়িতে আসলাম এই গাড়ির সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশানে আমি এই গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।